নমস্কার, TV9 বাংলার বিশেষ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞান অনেক বদলেছে। এমন অনেক কঠিন রোগকে সহজেই হারিয়ে ফেলেছি আমরা এই আধুনিক উন্নত চিকিৎসা বিজ্ঞানের কারণে। আর এই আধুনিক উন্নত চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বড় উপহার কিন্তু মাতৃত্বের স্বাদ দেওয়া সেই সমস্ত মহিলাদের যারা হয়তো ভেবেছিলেন মা ডাক্তার কোনোদিন শুনতে পাবেন না। আর সেই উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা কি? IVF। আজ আমরা সেই নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথি। আসুন পরিচয় করে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর মাধব চন্দ্র দাস, মেডিকেল ডিরেক্টর, কলকাতা গ্লোবাল IVF ক্লিনিক। আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলার এই বিশেষ অনুষ্ঠানে। নমস্কার। প্রথম প্রশ্নটাই IVF এর মানে শুরুর তো কিছু প্রসেসিং রয়েছে, তো একদম শুরুটা আগে জানতে চাই যে যারা এই ভাবনা চিন্তার দিকে এগোচ্ছে শুরুটা কিভাবে হয়? দেখুন, বেসিক্যালি যেটা হয় যে আফটার ম্যারেজ ইট ইজ এ কমন থিং যে নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে, দেন কাপল প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন, এক্সপেকটেশন হচ্ছে যে 1 বছর 2 বছরের মধ্যে তারা প্রেগনেন্সি হয়ে যাবে। কিন্তু যখন সেটা হচ্ছে না, তারপরে প্রবলেম ফেস করছে, তো গো টু এ গাইনোকোলজিস্টের কাছে যাওয়ার পরে কিছু সিম্পল টেস্ট করে দেখা গেল হয়তো বা কিছু সমস্যা রয়েছে, সেগুলো কারেকশন হলো। এইভাবে করতে করতে বেশ কিছু বছর কেটে যখন যাচ্ছে, তখন দেখা গেল যে নানান রকম সমস্যা রয়েছে। হয়তো কারোর এগ নাম্বার কম, কারোর স্পার্ম কাউন্ট কম, কারোর হয়তো টিউবেল ব্লকেজ, এই ধরনের নানান রকম সমস্যা যখন ধরা পড়লো, তখন তাদের অ্যাডভান্সড ফার্টিলিটি ট্রিটমেন্ট যেটা আমরা বলি, যেটা হচ্ছে যে অ্যাসিস্টেড রিপ্রোডাকশন, তার মধ্যে যেটা আছে ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন এবং সাবসিকুয়েন্টলি IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি যেটা আমরা কমনলি বলি, সেই অবস্থায় পৌঁছয় আর কি। তো সেক্ষেত্রে বেসিক্যালি যেটা বলা যেতে পারে যে এই কাপল অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে গিয়ে রিয়েলাইজ করে যে তাদের ওই IVF ছাড়া অন্য কোনো পদ্ধতিতে হয়তো প্রেগনেন্সি আসবে না, সেইভাবেই আর কি তারা প্রেজেন্ট করেন আমাদের কাছে। সেক্ষেত্রে এই মেডিকেশনটা কিভাবে হয়, মানে এক্ষেত্রে কি কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে? দেখুন, দুটো জিনিস এখানে। একটা হচ্ছে যে আমরা জানলাম যে এই কাপলের IVF ইজ দ্য প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, মানে এর মাধ্যমেই ওকে করতে হবে, কারণ তারা এর আগে নানান রকম ট্রিটমেন্ট করেছেন। এবার IVF করার আগে আমাদের কিছু জিনিস দেখে নিতে হয় যে কিছু ডেফিসিয়েন্সিস থাকে, হয়তো ফোলিক অ্যাসিড, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এরকম কিছু থাকলে IVF ট্রিটমেন্টটা একটা ব্যাপার যে ট্রিটমেন্ট করলেই যে সবসময় সাকসেসফুল হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু কেয়ারফুল প্রিপারেশন IVF করার আগে ফার্স্ট ফিউ মান্থস কিছু ওষুধপত্র যদি আমরা দিয়ে থাকতে পারি, প্লাস কিছু লাইফস্টাইল চেঞ্জেস, তাহলে কিন্তু IVF সাকসেসফুল হওয়ার পসিবিলিটিটা অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে কীরকম লাইফস্টাইল হওয়া উচিত? লাইফস্টাইল অ্যাকচুয়ালি যখন আমরা বলছি লাইফস্টাইল, এখানে একটা সিম্পল ওয়ার্ড যদি বলি যে তাদের ঠিকভাবে খেতে হবে, দ্যাটস গুড ফুড, গুড স্লিপ অ্যান্ড গুড behavior in terms of sexual behavior as well as stress management. তো গুড ফুডের মধ্যে নানান রকম আমরা তো খেয়ে থাকি, অবভিয়াসলি উই অল ট্রাই টু ইট গুড ফুড, কিন্তু এই ফার্টিলিটির জন্য কিছু কিছু স্পেশাল খাবারের ব্যাপার স্যাপার রয়েছে। আজকাল বলা হয় মেডিটেরেনিয়ান টাইপ ডায়েট, এবং অবভিয়াসলি এই ব্যাপারটা ইটস আ বিগ থিং, বাট খুব ছোট্ট করে যদি বলি যে মেডিটেরেনিয়ান ডায়েটটা আমরা কিন্তু অলরেডি খেয়ে থাকি। আমাদের যে বাঙালির যে ডায়েট, যেটা হচ্ছে ফিশ, ভেজিটেবলস, এগুলো সবই আমরা খাই, তো সেটাই কিন্তু একটা মেডিটেরিয়ান ডায়েটের একটা বিশেষত্ব। হ্যাঁ, অফকোর্স এখানে আরও কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে ফ্রুটসটা রেগুলার খাওয়া উচিত, নানান রকম ভেজিটেবলস, লিটল বিট অফ নাটস, এটা মোটামুটি আজকাল সবাই অনেকটা ফলো করার চেষ্টা করেন। এবং এটা শুধু ওয়াইফ নয়, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর হাজব্যান্ড অলসো। এটা দেখা গেছে যে যদি ইনফ্যাক্ট 1-2 মাসও যদি আমরা এই
প্রপারটা ফলো করি তাহলেও কিন্তু ফার্টিলিটির চান্সেসটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা, এটা গেল খাবারের দিক দিয়ে। আরেকটা হচ্ছে স্মোকিং বা খৈনি। স্মোকিংটা আজকাল খুবই কমন, ইনফ্যাক্ট নট অনলি মেল, ফিমেল স্মোকিংও হয়। তো পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই স্মোকিংটা কিন্তু বন্ধ করা উচিত, এবং এটাও 2-3 মাসও যদি বন্ধ করা যায় বিফোর ট্রিটমেন্ট, তাহলে কিন্তু অনেকটা চান্সেস বেড়ে যায়, সাকসেসের চান্সেসটা অনেকটা বেটার হয়, মিসক্যারেজের চান্সেসটা অনেকটা কমে আসে। তাছাড়া যেটা রয়েছে যে আজকাল আমরা বেশিরভাগ লোকজনই একটু ওভারওয়েট, তো সেক্ষেত্রে একটা মডারেট এক্সারসাইজ প্রোগ্রাম যদি ওরা ফলো করেন, হয়তো অনেকে করছেন, সেটা রেগুলারলি ফলো করা। এখানে একটা সাবধানতা নেওয়া উচিত, যেটা হচ্ছে খুব বেশি অ্যাগ্রেসিভ এক্সারসাইজ কিন্তু দরকার নেই। যে এক্সারসাইজ করা দরকার সেটা মডারেট এক্সারসাইজ, ধরুন 15-20 মিনিট আপনি হাঁটতে পারেন, বা জাস্ট লাইট জগিং করা, এবং এটা স্পার্ম আর এগের জন্য খুবই ইউজফুল। আচ্ছা, আইভিএফ প্রসেসিংটার মধ্যে মানে যখন ঘন ঘন অ্যাপয়েন্টমেন্টস এইগুলোর দরকার হয়, মানে পরীক্ষা নিরীক্ষা করা বা কিছু সিমটমস হলে সেগুলোর দিকে কোন কোন সিমটমসের দিকে নজর রাখবে, সেই বিষয়গুলো? চিকিৎসার সময় অবভিয়াসলি যেটা করা হচ্ছে, আপনাকে অনেকগুলো ইঞ্জেকশনস নিতে হচ্ছে। তো সার্টলি ফার্স্ট থিং ইজ ইঞ্জেকশন ইজ পেইনফুল, ঠিক আছে, সেটা তো আপনার যে ডাক্তারবাবু ট্রিটমেন্টের শুরুতেই এক্সপ্লেন করেছিলেন। অ্যাপার্ট ফ্রম যে ব্যথা, মানে ইঞ্জেকশনের ব্যথা ছাড়া যেটা হয়, যেহেতু হরমোনটা অ্যাকচুয়ালি অনেকটা বেশি আপনার বডিতে ফ্লো করছে এই সময়টাতে, তাতে যেটা হয় যে মাঝে মধ্যে একটু মুড সুইংস হতে পারে। ইফ ইটস অ্যান আনএক্সপেক্টেড হ্যাপেনিং, তাহলে একটুখানি আমাদের খুব চিন্তা হয়। কিন্তু আপনার যে মেডিকেল টিম, আইভিএফ টিম, ডক্টরস যারা আপনার ট্রিটমেন্ট করছেন, তাদের সাথে আপনি এই ব্যাপার নিয়ে কথা বলে নিলে আমার মনে হয় এটা খুব মাইনার সিমটমস এবং খুব ইজিলি এগুলোকে ট্রিট করা যায়। যেমন যেটা হচ্ছে সিম্পল হেডেক বা ব্যথা কোথাও হচ্ছে, আপনি প্যারাসিটামল খেতেই পারেন, কিছু অ্যান্টাসিড, সিম্পল কিছু অ্যান্টাসিড ইউজ করতে পারেন। একজন মেয়ে হিসেবে বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে ইমোশনাল স্ট্রেস যেটা হয়, মানে এটার কি কোনো একটা সলিউশন আছে, মানে মানে এই আইভিএফ এর প্রসেসিংটা যখন চলছে টোটালটা? অফকোর্স আছে। যেটা হচ্ছে দেখুন, আইভিএফ ট্রিটমেন্টটা হচ্ছে, আমরা যেটা বলি, ইটস এ ফিজিক্যালি ডিম্যান্ডিং, ইমোশনালি ড্রেইনিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালি ভীষণ কস্টলি। তো এবার কিছু উপায় নেই, আপনাকে এর ভেতর দিয়ে যেতে হবে যদি ট্রিটমেন্টটা করতে হয় মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য। কিন্তু সেটাই কিছুটা হলেও আপনি এবং আপনার যে মেডিকেল টিম, এদের মধ্যে একটা কোঅপারেশন করে ইট ইজ পসিবল। যেমন ধরুন, আপনার যে যারা ট্রিটমেন্ট করছেন তাদের সাথে আপনি রেগুলার কন্ট্যাক্টে থাকলেন, একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে যদি হয়, কিছুটা তো আপনার ব্যথাটা কমছে। আপনার প্রচুর অ্যাংজাইটিস থাকতে পারে সেই সময়, যে কী হবে, আদৌ হব কিনা, সাকসেসফুল হবে কিনা, প্রচুর ইঞ্জেকশনস নিচ্ছি। তো সেই ব্যাপারগুলো সবসময় আপনার টিমের মেডিকেল টিমের সাথে যদি আপনি রেগুলার যোগাযোগ রাখেন, কথা বলেন, সেটা খানিকটা দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ে যে সেটাকে লাঘব করা যায়। আরেকটা হচ্ছে কিছুটা হলে মেডিটেশন যদি সম্ভব হয়, এবং মেডিটেশন বলতে যেটা আমরা বুঝি যে একটা পার্টিকুলার টাইমে করতে হবে, পার্টিকুলার পশ্চারে করতে হবে, সেটা কিন্তু একদমই নয়। আজকাল দেখা গেছে, আজকাল লাইফটা এত ফাস্ট ট্র্যাকে আমাদের চলছে, আমরা ভীষণ স্ট্রেসড থাকছি। তো সেক্ষেত্রে যেটা হয়, কাজের মাঝখানেও কিন্তু আপনি 2-4-5 মিনিটের জন্য ক্যান জাস্ট টেক এ টাইম আউট, ডু সাম সিম্পল ব্রিদিং এক্সারসাইজ, এবং এই সবগুলোও কিন্তু আপনার স্ট্রেস রিলিভ করতে হেল্প করবে। অ্যাডিশনালি যেটা হতে পারে, যেটা হচ্ছে আপনার ট্রিটমেন্টেরও কিন্তু এতে অনেক বেনিফিট হবে। এক্ষেত্রে আর একটা প্রশ্ন, যদি কারোর কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে, মানে মেয়েদের ক্ষেত্রে এখন একটা ভীষণ কমন প্রবলেম থাইরয়েড, ভিটামিন ডি, এই প্রবলেমগুলো থেকে থাকে, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। মানে দেখুন, আইভিএফ ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি আমরা যেটা করছি, একটু ব্রিফলি যদি বলি, যে আপনার মহিলাকে আমরা কিছু হরমোন ইঞ্জেকশনস দিচ্ছি, এবং হরমোনসটা ওভারিতে গিয়ে কিছু এক্সট্রা এগস তৈরি করছে, যেটা বার করে এনে ফার্টিলাইজ করে আবার আমরা ভ্রূণটা জরায়ুতে দিয়ে দিচ্ছি। তো যদি আপনার বডির মধ্যে অনেক ঝড়ঝাপটা চলে, বেসিক্যালি দেখুন, ঝড়ঝাপটার সময় আমরা ভীষণ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ট্রেস থাকি, রাইট? তো
আমি এখানে ঝড়ঝাপটা বলতে যেটা বলছি যে আপনার থাইরয়েড হরমোনটা ঠিকঠাক নেই বা ব্লাড সুগারটা হয়তো বেশি বা ভিটামিন ডি কম রয়েছে, তো সেগুলো কিন্তু ইজ অ্যাকচুয়ালি নট এ মানে আপনার বডির এনভায়রনমেন্টটা কিন্তু ইটস খুব একটা ভালো নেই। তো সেক্ষেত্রে সেইগুলোকে যদি স্টেবিলাইজ করে আমরা ট্রিটমেন্ট করি, আপনার যে হরমোন ইঞ্জেকশনসগুলো দেওয়া হচ্ছে সেগুলো অনেক বেটার ওয়েতে কাজ করবে, বেটার কোয়ালিটি এগস তৈরি করবে। তাহলে এই প্রসেসিংটা যাওয়ার আগে মানে আইভিএফ এর যে প্রসিডিউরটা শুরু হয় তার আগে তাহলে এই মানে যে সমস্যাগুলো সেগুলোকে আগে কমাতে হবে, তাই তো? একদম, এটা সেই জন্যই আমরা বলি যে আইভিএফ শুরুর আগে আপনি কিন্তু চেষ্টা করবেন প্রিভিয়াস 2 to 3 months ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই সময়টা আপনার থাইরয়েডের সমস্যাটা ঠিক করা, ভিটামিন ডিটা ঠিক করা বা অন্যান্য যা শারীরিক অন্যান্য সমস্যা আছে সেগুলো ঠিকঠাক করে নিয়ে আপনার প্রসিড করা উচিত। বেশ ডক্টর, আমরা প্রিভিয়াস টাইম নিয়ে কথা বলছিলাম, এবার আসি ডিউরিং প্রেগনেন্সি মানে আইভিএফ হওয়ার পরের যে সময়টা, মানে এটাও তো খুব কঠিন একটা সময়, মানে সাবধানতা কিভাবে অবলম্বন করতে হবে, কিভাবে থাকতে হবে? দেখুন, একটা পার্ট হলো যে আপনি প্রেগনেন্সি হয়ে গেলেন ফরচুনেটলি, এইবার যেটা হচ্ছে যে আইভিএফ হয়ে যাওয়ার পরে প্রেগনেন্সি হওয়ার পরে আপনার এই প্রেগনেন্সি কিন্তু অনেকটা নর্মাল প্রেগনেন্সিরই মতন, মানে এরকম কিছু মিথস চালু আছে যে আইভিএফ মানে কিন্তু বেড রেস্ট, আইভিএফ মানে কিন্তু কাজকর্ম বন্ধ করে দিতে হবে, সেটা কিন্তু একদমই নয়। বাট যে কোনো প্রেগনেন্সিরই যেমন একটু রিস্ক থাকে, মিসক্যারেজের, প্রিটার্ম লেবার বা এইসবগুলো, সেগুলো কিন্তু আপনার যে ডক্টর রেগুলার চেক আপ, রেগুলার টেস্টসের মাধ্যমে সেগুলো আগে থেকে সেই সাইনস অ্যান্ড সিমটমস যদি আমরা পিক আপ করতে পারি, তাহলে যেটা হয় আপনার প্রবলেমটা অনেক কম হবে, আপনার প্রেগনেন্সি জার্নিটা অনেক সেফ হবে এবং আপনার আউটকামটা অবভিয়াসলি ভালো হবে আর কি। কোথাও গিয়ে কি আইভিএফ হলেই সেটা সফল হবে সেরকম কোনো গ্যারেন্টি কিন্তু এরকম এক্ষেত্রে থাকছে না, মানে এক্ষেত্রে অসুবিধা কি কি হয়? দেখুন, বেসিক্যালি যেটা হচ্ছে আপনি এই দম্পতির যেটা হচ্ছে যারা আইভিএফ জাস্ট রিসেন্টলি করলেন, তারা তো এর আগে অনেক ট্রিটমেন্ট করেছেন, ফেইলিয়ার হয়েছে। যখন আইভিএফ শুরু হচ্ছে একটা এক্সপেকটেশন থাকে যে দিস ইজ দ্য প্রবাবলি দ্য বেস্ট ট্রিটমেন্ট, এটাতে এবার আমি সাকসেসফুল হবে, এতদিন আমি ফেল করেছি। কিন্তু যেটা হয় শুরুতেই কিন্তু আপনার ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত, এবং এটা আমি বলবো শুধু কাপলের ক্ষেত্রে নয়, ডক্টর টিম যারা, তাদেরও দায়িত্ব যে পেশেন্টকে রিয়ালিস্টিক এক্সপেকটেশনটার সম্বন্ধে কতটা তার হতে পারে চান্সেস, তার কতবার ট্রিটমেন্ট লাগতে পারে, একবারে হবে কি না, সেই সব নিয়ে একটু ডিসকাশন করে নেওয়া উচিত। আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন হলে যেটা হচ্ছে যে ভীষণ ডিপ্রেশন হয়, ফার্স্ট থিং যে ফেইলিয়ার হয়ে গেছে, একটা তো ডিপ্রেশন, অ্যান্ড অন টপ অফ দ্যাট যে একটা হিউজ অ্যামাউন্ট অফ কস্ট, পয়সা কড়ি খরচা হয়ে গেছে, তো সেগুলো অবভিয়াসলি খুব অসুবিধে হয়, যেটা আমরা ডেফিনেটলি চেষ্টা করি ফ্রম মেডিকেল টিম যে সেই কাপলের সাথে বসে অ্যানালিসিস করে দেখা যে কেন ফেইলিয়ার হয়েছে, সেটাকে ফার্দার কিছু করা সম্ভব কিনা। এবং যেটা দেখা গেছে রিসার্চে যে কোনো ট্রিটমেন্ট, আইভিএফ ট্রিটমেন্ট ফার্স্ট সাইকেলে যাদের ট্রিটমেন্ট সাকসেসফুল হলো না, তারা কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড সাইকেলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো অবভিয়াসলি এখানে দেখুন ডিপ্রেশন হচ্ছে, তার জন্য আমরা উই আর সিম্প্যাথেটিক টু ইট, বাট অ্যাট দ্য সেম টাইম যেটা করা উচিত যে সেইটাকে কাটিয়ে উঠে অ্যানালিসিস করে ফার্দার ট্রিটমেন্ট করে তাদেরকে আরেকটু হোপ দেওয়া এবং ইউটিলাইজ করা যে অ্যাভেলেবল অপশনস যা রয়েছে, তাতে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ওইটাই আর কি যে ইটস সাচ এ স্ট্রেসফুল ইমোশনালি, অনেক সময় সেটা হয়ে ওঠে না। মানে এক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটা মানে সহ্য শক্তি সবটাই থাকাটা দুক্ষেত্রে, মানে একজন বাবা এবং মা দুজনের ক্ষেত্রেই হওয়াটা জরুরি। বয়সটা কি এক্ষেত্রে ম্যাটার করে? নিশ্চয়ই, দেখুন বয়সের সাথে সাথে দেখা গেছে ফার্টিলিটির চান্সেসটা অনেকটা কমে আসে, কারণ এগের কোয়ালিটি বা স্পার্মের কোয়ালিটি সবগুলোই কিন্তু একটু ডিটেরিওরেট করে। এবং তাছাড়া যেটা হয় যে নাম্বারস, এগের নাম্বারস, যেমন আজকাল আমরা অনেক
যেটা শুনি যে অ্যান্টি মুলেরিয়ান হরমোন বলে একটা হরমোন টেস্ট হয়, যেটা হয়তো অনেকেই আপনারা ফেস করেছেন যারা এই ইনফার্টিলিটি প্রবলেমে ভুগছেন। তো সেই হরমোনগুলো কমে গেলে তাতে কিন্তু চান্স অফ সাকসেসটা কমে আসে। সেক্ষেত্রে যেটা হয় যে যারা ট্রিটমেন্ট করছেন তারা কিছুটা ট্রিটমেন্ট, কিছু সাপ্লিমেন্টারি মেডিসিনস বা এই ধরনের কিছু ওষুধ দিয়ে এর কোয়ালিটি ইমপ্রুভ করে তারপর ট্রিটমেন্ট করার চেষ্টা করছে এবং দেখা গেছে তাতে সাকসেসটা বেটার হচ্ছে। আচ্ছা, আমরা মানে ডিউরিং প্রেগনেন্সি এবং কী কী সুবিধা অসুবিধার বিষয় তো আলোচনা করলাম, কিন্তু মানে পোস্ট প্রেগনেন্সি মানে ডেলিভারির পর কিছু কি সাবধানতা অবলম্বন করতে হয় ক্ষেত্রে? হ্যাঁ, নিশ্চয়ই। এক তো হচ্ছে যেটা ডেলিভারির পরে সাধারণ যে সাবধানতা আর 5টা সাধারণ প্রেগনেন্সির মতনই, যে স্লিপ, একটু ব্যথা যন্ত্রণা শরীরে যেগুলো থাকে, পোস্টনেটাল এক্সারসাইজ যেটা আমরা বলি আজকাল, সেগুলো ধীরে ধীরে শুরু করা, সো দ্যাট আপনি নর্মাল লাইফ ফিরে আসতে পারেন। এটা ছাড়া যেটা মাথায় রাখা উচিত যে আপনার হয়তো বা এন্ডোমেট্রিওসিস বলে একটা ব্যাপার ছিল যেটার কারণে আপনি কনসিভ করছিলেন না। তো সেটা যেটা হয় যে এই এন্ডোমেট্রিওসিস ব্যাপারটা কিন্তু আবার ফিরে আসতে পারে। সেক্ষেত্রে আপনার মেডিকেল টিম কিন্তু আপনাকে হেল্প করতে পারে যে ফলো আপ ট্রিটমেন্ট, সিম্পল কিছু ফলো আপ ট্রিটমেন্ট যাতে করা, যাতে ফিউচারে আপনার ফার্দার প্রবলেম না হয়। কিছু মিথ রয়েছে, আপনি একটু আগে কয়েকটা পয়েন্টস বলছিলেন, কিন্তু তার মধ্যে অন্যতম যে আইভিএফে একজন সুস্থ সন্তানের জন্ম দেওয়া কি মানে একজন সন্তানের ওপরে মানে সদ্যজাতের ওপরে কি কোনো প্রভাব পড়ে না সে সুস্থ স্বভাব? একটা জিনিস এটা মিথস টাইপে চালু রয়েছে যে আইভিএফ মানে কিন্তু বাচ্চারা নর্মাল নয়, ঠিক আছে? সেটা কিন্তু একদম কমপ্লিটলি মিথ। প্রচুর রিসার্চ করে সারা পৃথিবীতে এখন 45 ইয়ার্স হয়ে গেছে আইভিএফ টেকনোলজি চলছে। তো দেখা গেছে কিন্তু আর 5টা সাধারণ প্রেগনেন্সি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ন্যাচারালি কনসিভ করছেন তার সাথে কিন্তু আপনার প্রেগনেন্সির কোনো রকম কোনো ডিফারেন্স নেই, কোনো তফাৎ নেই। শুধু একটাই যে আইভিএফে একটুখানি টুইনস প্রেগনেন্সি হওয়ার একটু চান্সেস বেশি থাকলে তাতে প্রিম্যাচিওর লেবার হওয়ার চান্সেস একটু বেশি হয়। তার জন্য যেটুকু সামান্য সমস্যা হয় সেটাও আজকাল নানান রকম নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ফেসিলিটিওয়ালা হসপিটাল যেগুলো আছে সেই সব জায়গায় যদি ডেলিভারি হয় সেটাও অনেকটা মিনিমাইজ করা যায়। আচ্ছা, আর অনেক বেশ কিছু মিথ রয়েছে আজকে যদি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে যারা সাধারণ মানুষ রয়েছে সেই সমস্ত মিথ যদি ভেঙে দেন আপনি, মানে এগুলো মানুষ ভাবেন কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো হয় না আইভিএফ এর ক্ষেত্রে। আচ্ছা, অনেকগুলো আছে। তো ফার্স্ট থিং হচ্ছে যেটা খুব কমনলি আমরা প্রশ্নটা পাই, ডাক্তার আমি আইভিএফ এই জন্য করতে চাইছি না, আমাকে তো ছুটি নিতে হবে, আমি তো ছুটি পাবো না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট রাইট। কারণ ছুটি নেওয়ার প্রেগনেন্সি হওয়া অবধি আপনার কিন্তু যেটুকু ক্লিনিকে ফ্রিকোয়েন্ট একটু অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করতে হয় সেটুকু ছাড়া আপনি কিন্তু নর্মাল অ্যাক্টিভিটিস ডিউরিং ট্রিটমেন্ট, পোস্ট ট্রিটমেন্ট, ডিউরিং প্রেগনেন্সি সব চলতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটা মিথস আছে পেঁপে আনারস এটা নিয়ে, সেটা কিন্তু কমপ্লিটলি মিথ। আপনি সব কিছু খেতে পারেন যেটা আপনি ডাইজেস্ট করতে পারছেন ইজিলি। আপনার নর্মাল ফুড হ্যাবিটে কোনো চেঞ্জেস দরকার নেই, আপনার স্লিপ প্যাটার্নে কোনো চেঞ্জেস দরকার নেই। এক্সারসাইজ আপনি সাধারণ কিছু এক্সারসাইজ আমরা সবসময় বলি ডিউরিং প্রেগনেন্সি করতে, সেগুলোতে বাধা নিষেধ নেই। তাছাড়া যেটা হচ্ছে আপনার দেখুন যেমন একটা ব্যাপার আছে যে প্রেগনেন্সি হলে হয়তো আপনার যেমন কমপ্লিট বেড রেস্টের কথা বললাম, তাছাড়া যেটা হচ্ছে সেটা তো একদমই দরকার নেই। অবভিয়াসলি কোনো সময় কিছু প্রবলেম হলে সেটা আপনার ডাক্তারবাবু হয়তো বলবেন যে কিছু দিনের জন্য রেস্ট, হুইচ ইজ মানে কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল। এছাড়া দেখুন বেশিরভাগই যেগুলো আরও অনেকগুলো আছে, অ্যাকচুয়ালি ইটস এ লং লিস্ট, হ্যাঁ, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা প্রেগনেন্সি আসার প্রসেসটাই একটু ডিফারেন্ট ইন আইভিএফ। এছাড়া কিন্তু আপনি আপনার প্রেগনেন্সি নর্মালি যেভাবে বাকি সবার আসছে সেভাবেই এনজয় করতে পারেন। আপনি বেবি শাওয়ার, কোথাও বেড়াতে যাওয়া, সব কিছুই কিন্তু আপনি সেমভাবে এনজয় করতে পারেন। আইভিএফের জন্য স্পেশাল কিছু লাগে না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে প্রচুর ইনজেকশনস নিতে হয় এরকম একটা ব্যাপার চালু আছে, সেটাও কিন্তু প্রচুর ভালো অল্টারনেটিভ মেডিসিনস আছে ইনজেকশন ছাড়া, যেগুলো দিয়ে কিন্তু ইকুয়াল সাকসেস পাওয়া যায়।
সুতরাং মানে ব্যাপারটা হচ্ছে আপনার আইভিএফ জার্নিটা কিন্তু এরকম একদমই নয় যে ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আপনি 9 মাস ধরে রয়েছেন, সেটা কিন্তু একদমই নয়। এনজয় ইউর প্রেগনেন্সি। একদমই তাই। আরেকটা বিষয় যে একজন দম্পতি মানে অনেকে হয়তো এই আইভিএফ প্রসেসটা সম্পর্কে আজকে এই অনুষ্ঠানের পর ধারণাটা অনেকটাই পরিষ্কার হয়েছে, কিন্তু কখন তারা বুঝবেন যে এবার হয়তো আইভিএফেই আমাদের মানে আইভিএফ করতে হবে বা এই প্রসেসিংটার মধ্যে আমাদের আসতে হবে, এই সময় কি করে বুঝবেন তারা? এটা কিছুটা দেখুন, এটা একটু ডিফিকাল্ট তাদের পক্ষে বোঝা। এটা কিন্তু যারা ট্রিটমেন্ট করছেন সেই ডক্টরের পক্ষেই হয়তো ব্যাপারটা বোঝা সম্ভব। তবে হ্যাঁ, একটা রুল অফ থাম বলি, যেটা হচ্ছে আপনি 1-1.5 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে আপনারা রেগুলার ফিজিক্যাল রিলেশনশিপ মেনটেন করছেন, তারপরেও প্রেগনেন্সি আসছে না, আপনার ডাক্তার দেখানো উচিত। এবং ট্রিটমেন্টটা আমরা বলি স্টেপ ওয়াইজ ম্যানারে এগিয়ে যাওয়া, 6 to 8 months ইন ইচ স্টেপ। এবং যাতে যদি দেখুন কোথাও যদি আমরা আজকে যেতে চাই, যদি কোথাও আমরা আটকে যাই, তাহলে যেটা করি আমরা উই টেক দ্য সেকেন্ড অপশন। সেখানেও যদি আমরা কিছুটা গিয়ে রাস্তায় আটকে গেলাম, উই গো ফর দ্য থার্ড অপশন। সো দ্যার ইজ অলসো যে বাইপাস রাস্তা অনেকগুলো রয়েছে, সেটা কিন্তু আপনার ডাক্তারি বলতে পারবেন। তবে আপনি একটু অ্যালার্ট থাকবেন যে সেই রাস্তাতে যে আপনি সাকসেসফুল হচ্ছেন না, 5 to 6 months হয়ে গেছে, আপনি ডাক্তারকে নিশ্চয়ই রিকোয়েস্ট করবেন যে ডাক্তার আর কি অপশন আছে। আমার মনে হয় সেইভাবে আপনি ব্যাপারটা ইনিশিয়েট করতে পারেন, তারপরে ডাক্তারবাবুরা নিশ্চয়ই বুঝে গাইড করে দেবেন। এবং রাস্তার কথাই যখন হলো, তখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যে আইভিএফ অন্যতম সেরা পথ এই মুহূর্তে, তাতে আর কোনো সন্দেহ থাকছে না। আশা করি আজকে অনেক প্রশ্নের উত্তর, অনেক যে মিথ ছিল সেগুলো ভেঙে গিয়েছে এবং আইভিএফ সম্পর্কে অনেকটা পরিষ্কার ধারণা পাওয়া গেছে। আপাতত আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলার।